আমরা গত লেকচারে হচ্ছে তোমাদেরকে এই আমরা মেইনলি হচ্ছে 3.2 বা যারা অসীম কুমার সাহা স্যারের বই ফলো করো তাদের জন্য 3B অর্থাৎ আমরা বিভক্তিকরণ অধ্যায়টা শুরু করছিলাম সরলরেখার। তো এখানে আমরা গত ক্লাসে অন্তর্বিভক্তি, তারপর হচ্ছে তোমার বহির্বিভক্তি নিয়ে আলোচনা করছি, তারপর হচ্ছে তোমার সমত্রিকোণক বিন্দু নির্ণয় কীভাবে করতে হয় সেটা সম্পর্কে জানছিলাম। তারপর হচ্ছে তোমার চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করছিলাম, যে একটা সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গ, এগুলোর। তো এই সমস্ত ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে সিরিয়াল করে দেওয়া আছে। যারা ক্লাসগুলো মিস করছো ওইখান থেকে করে নিও, ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবে। আমরা প্রতিটা ধাপ ধরে ধরে প্রতিটা টপিক আমরা আলোচনা করছি। ওকে, তাহলে চলো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে দুইটা টপিক নিয়ে, একটা হচ্ছে অনুপাত নিয়ে, একটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র নিয়ে। তাহলে দেখো আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে অনুপাত নির্ণয়, ঠিক আছে? ওকে, তো দেখো ভাইয়া এই জিনিসটা একটু খেয়াল করো। আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে দুইটা বিন্দু দেওয়া ছিল, অর্থাৎ একটা সংযোজক সরলরেখার কোনো একটা বিন্দু কোনো একটা সরলরেখাকে দুইটা অনুপাতে ভাগ করতো, সেই অনুপাতগুলো দেওয়া ছিল। আমরা ওই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি। এখন হচ্ছে আমাদেরকে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং ওই বিন্দুটা ওই সরলরেখাটাকে কত অনুপাতে ভাগ করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, সো দেখো আমরা জিনিসটা একটা সরলরেখাটা অঙ্কন করি। দেখো আমরা এখানে যদি একটা সরলরেখা অঙ্কন করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। এই হচ্ছে সরলরেখা, সরি, তাহলে দেখো আমরা একটা সরলরেখা, এই যেটা হচ্ছে আমাদের সরলরেখা। এই সরলরেখার ধরো আমরা দুইটা বিন্দু ধরে নিচ্ছি। একটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1, y1, ঠিক আছে? আরেকটা বিন্দু হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ঠিক আছে? ওকে, তাহলে এবার এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে মনে করো একটা সি বিন্দু। এই সি বিন্দুটা ধরো এইটুকু, অর্থাৎ M1, এই যে এইটুকু হচ্ছে M1:M2 অনুপাতে কী করছে? অন্তর্বিভক্তি করছে। হ্যাঁ, অন্তর্বিভক্তি করছে। তো আমাদেরকে এই M1 এবং M2-র মান দেওয়া ছিল, আমরা এই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতাম, অর্থাৎ x, y নির্ণয় করতাম, ঠিক আছে? এখন হচ্ছে বিভক্তকারী বিন্দু কোনো একটা সরল রেখাকে বিভক্ত করছে, সেই বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। প্রশ্ন হবে এই বিন্দুটা ওই রেখাকে কত অনুপাতে ভাগ করছে, অর্থাৎ M1 এবং M2 এই দুটার মান তোমাকে বের করতে হবে। তাহলে চলো এই জিনিসটা কীভাবে করবো জিনিসটা বুঝো। দেখো আমি যদি বলি এই সরল রেখাটা, দেখো তো এই বিন্দুটা সি বিন্দুটা এই বি রেখাকে কত অনুপাতে ভাগ করছে বলতো? M1:M2 অনুপাতে। তাহলে M1:M2 অনুপাতে যদি তুমি এই অবস্থায় করো তাহলে এখানে আননাউন হচ্ছে দুইটা, একটা হচ্ছে M1 এর মানও বের করতে হবে, একই সাথে M2-র মানও বের করতে হবে। সো এটা আমাদের জন্য একটু ঝামেলা। আমরা এই দুইটা আননাউনকে একটা আননাউনের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো আমরা উভয় পক্ষে M2 দ্বারা ভাগ করবো। M2 দ্বারা ভাগ করলে দেখো তো কী হয়? M1/M2:1, অর্থাৎ আমরা উভয় পক্ষে কত দ্বারা ভাগ করছি? M2 দ্বারা। এখন দেখো এই যে M1/M2, এই যে এই দুইটা M1/M2 এই যে অনুপাত, এই অনুপাতকে এখন আমি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করবো। এই যে এই M1/M2 এই অনুপাতকে এখন আমরা প্রকাশ করবো একটা সংখ্যা দ্বারা, অর্থাৎ আমি পরের লাইনে লিখতেছি। দেখো আমরা এখানে লিখতেছি K1:1, অর্থাৎ M1/M2 এটাকে আমরা রিপ্লেস করছি কি দ্বারা? K1 দ্বারা। তাহলে আমরা শুরুতেই যখন আমাকে অনুপাত নির্ণয় করতে দিবে তাহলে আমরা শুরুতেই ধরে নিব, মনে করি সি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করে? K1 অনুপাতে ভাগ করে। এখন কিন্তু ভাইয়া দেখো আমাদের জন্য দুইটা আননাউন নেই, এখন আননাউন হয়ে গেছে একটা। দেখো K-এর মান, তাহলে K-এর মান আমি বের করতে পারলেই অনুপাত পাবো। কেমনে? K মান আসলে কত বলো? M1/M2। তাহলে K-এর মান জানলেই আমি আসলে M1/M2-র মান জানতেছি, ঠিক আছে না? সো আমরা K-এর মান জানলেই আমরা অনুপাত নির্ণয় করতে পারবো, ঠিক আছে? সো আমাকে অনুপাত নির্ণয় সংক্রান্ত যত প্রকার ম্যাথ দিবে আমরা শুরুতেই যে জিনিসটা ধরে নিব, মনে করি সি বিন্দুটি এ বি সরল রেখাকে কত অনুপাতে ভাগ করে? K1, এটা শুরুতে লিখবে। তার মানে লিখে দিচ্ছি এখানে, মনে করি এ বি রেখাকে সি বিন্দুটি K1 অনুপাতে বিভক্ত করে, 1 অনুপাতে বিভক্ত করে, এটা শুরুতে ধরে নিব। হ্যাঁ, তাহলে এটা, তাহলে মনে করি এ বি রেখাকে সি বিন্দুটি কত অনুপাতে? K1 অনুপাতে বিভক্ত করে। মনে করি বিন্দুটা ওই রেখাকে K1 অনুপাতে বিভক্ত করবে। এরপর তাহলে তোমার এখন তুমি যখন করবা তাহলে K1 অনুপাতে বিভক্ত করে, এখন তোমাদের কাছে হচ্ছে K-এর মান বের করো। ধরো ভাইয়া তুমি K-এর মান মনে করো, তুমি K-এর মান পাইছো হচ্ছে মনে করো 3। K-এর মান কত পাইছো? 3। তাহলে K-এর মান 3 আসলে মানে কি বলতো? এই K মানে কি ভাইয়া বলতো? M1/M2 এটার মান 3 না? এটার মান 3 না? তাহলে এই জিনিসটাকে কি লেখা যায় বলতো? M1
1:m2 ইকুয়াল টু কত লেখা যায় বলো 3:1। তাহলে আমি কে এর মান যদি 3 পাই তাহলে বুঝবো ওই সরল রেখাকে বিন্দুটি কত অনুপাতে ভাগ করছে 3:1 অনুপাতে। ধরো তুমি কে এর মান মনে করো তুমি কে এর মান পাইছো হচ্ছে 3/2। কত পাইছো কে এর মান পাইছো 3/2। আচ্ছা 3 কে এর মানে কি কে মানে m1/m2 না, তাহলে m1/m2 এর মান যদি 3/2 হয় তাহলে m1:m2 এর মান কত হবে 3:2 না, ঠিক আছে না? অর্থাৎ আমি কে এর মান বের করতে পারলেই বলে দিতে পারবো এটা কত অনুপাতে ভাগ করছে, বুঝতে পারছো? তাহলে কে এর মান যদি 3 হয় তাহলে বলবা 3:1 অনুপাতে ভাগ করছে, কে এর মান যদি 3/2 হয় তাহলে কি বলবা 3:2 অনুপাতে ভাগ করছে, ঠিক আছে? সো অনুপাত সংক্রান্ত যত প্রকার ম্যাথ আসবে তুমি শুরুতেই লিখবা মনে করি বিন্দুটি এই রেখাকে k/1 অনুপাতে বিভক্ত করছে। এরপর হচ্ছে তোমাদের কে এর মান বের করতে হবে। সো তুমি যদি কে এর মান বের করতে পারো তাহলে তুমি ওই বিন্দুর অনুপাতটাও বের করতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে অনুপাত নির্ণয় করার বেসিক। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, সো ভাইয়া দেখো আমরা একটা এক্সাম্পল দিই। এই যে দেখো এই জিনিসটা বুঝো, আমাদের বলছে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 3:4 বিন্দুটি যে অনুপাতে কি করে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা ধরো আমরা শুরুতেই এই সরলরেখাটা একটু অঙ্কন করি। এই যে সরলরেখাটা, এই সরলরেখা, সেই সরলরেখার মনে করো আমাদের কাছে একটা বিন্দু হচ্ছে এ, যার স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে কত 1,2, আর একটা স্থানাঙ্ক ধরে নিচ্ছি বি, এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে 7,8, ঠিক আছে না? তাহলে একটা বিন্দু হচ্ছে 1,2 আর এটা হচ্ছে তো 7,8। এই বিন্দুদ্বয় এই সংযোজক সরলরেখাকে কত বিন্দু 3,4 বিন্দুটি যে অনুপাতে কি করে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা তাহলে আমরা ধরে নিব যে এখানে মনে করি এই যে সি বিন্দুটা এইটার স্থানাঙ্ক কত বলো, এটার স্থানাঙ্ক হচ্ছে আমরা এখানে লিখি 3,4। তাহলে ভাইয়া কি বলছিলাম, তাহলে শুরুতেই কি করবা মনে করি এই এ বি রেখাকে আমাদের বিন্দুটি কত অনুপাতে ভাগ করে k/1। তাহলে দেখবা k/1 মানে এই যে এইটুকু হচ্ছে কে ধরবা আর এইটুকু হচ্ছে কত ধরবা 1। তাহলে এটা শুরুতেই লিখে নিবা। তাহলে কি লিখবা দেখো মনে করি এ বি রেখাকে সি বিন্দুটি k/1 অনুপাতে বিভক্ত করে এটা ধরে নিবা। হ্যাঁ, তাহলে মনে করি এ বি রেখাকে সি বিন্দুটি k/1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ আগে আমরা m1:m2, তাহলে সেখানে m1 এর মান এখন কে আর m2 এর মান কে পালন করতেছে 1, এই অনুপাতে বিভক্তি করে এটা ধরবা। এরপর হচ্ছে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো। তাহলে আমরা বলতে পারি সি বিন্দুর স্থানাঙ্ক দেখো তো, আমরা বের করব সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো ভাইয়া সি বিন্দুর স্থানাঙ্ক, তোমাদের সি বিন্দুর এই যে সি বিন্দুর বুঝ বের করার ফর্মুলা কি মনে আছে? দেখো একটা বিন্দু কত অনুপাতে ভাগ করছে k1:1 অনুপাতে বিভক্ত করছে, তাহলে ওই বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা অন্তর্বিভক্তির সূত্র শিখছিলাম না, তাহলে ওই অন্তর্বিভক্তির সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে নিচে অনুপাতের যোগফল, তাহলে k+1 আর এখানে কে, এই কে এর সাথে এটা হচ্ছে কে এর সাথে কি যাবে দ্বিতীয়, অর্থাৎ তার বিপরীত বিন্দুর বুঝ বলো কে এটা না, তার বিপরীত বিন্দুর বুঝ কোনটা বলো তো 7 না, তাহলে কে এর সাথে গুণ হবে 7। একটা জিনিস মনে রাখবা যখন বুঝ বের করবা শুধু বুঝের হিসাব মনে আছে, আর এখানে মাঝখানে হবে প্লাস এই অনুপাত কত 1, এই অনুপাতের সাথে যাবে তার বিপরীত বিন্দুর বুঝ বলো, এটার বিপরীত বিন্দুর বুঝ কত 1 না, তাহলে 1 × 1। এবার আসো খুঁটির ব্যাপার, নিচেও ঠিক সেম অনুপাতের যোগফল, উপরে কে এর সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি বলো, এই কে এর বিপরীত বিন্দুর খুঁটি কত 8 না, তাহলে k × 8, তারপর প্লাস এই 1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর কোটি কত সেটা বলো 2। তাহলে এই হচ্ছে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কত আসে একটু দেখি আমরা, দেখো আমরা একটু দেখি এটা কত আসে এই যে। আচ্ছা তাহলে এখন এখানে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে ভাই একটু লক্ষ্য করো, এটা হচ্ছে k+1, এখানে আসতেছে তোমার 7k প্লাস 1 গুণ করলে 1, আর এখানে k+1, এখানে আসতেছে তোমার 8k প্লাস 2। এটা হচ্ছে আমাদের বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে না? তাহলে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাইছি বলো, তোমার 7k+1 ডিভাইড বাই k+1, 8k+2 ডিভাইড বাই k+1। এবার এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কে এর মান বের করা। তাহলে সেই কে এর মানটা কেমনে বের করবো দেখো, এই যে আমরা যে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক বের করছি ভাই দেখো তো, এই বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক এই যে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বের করছি, বুঝের মান হচ্ছে এটা, কুটির মান এটা। দেখো এই বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক এখানে একটা দেওয়া আছে না, কত দেওয়া আছে বলো 3 আর কত 4। তাহলে আমরা এই বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক বের করছি, এটা হচ্ছে বুঝের মান, এটা হচ্ছে কুটির মান। সেই বুঝের মান দেখো দেওয়া আছে না প্রশ্ন কত দেওয়া আছে 3,
কুটির মান কত দেওয়া আছে 4, তাহলে এখান থেকে বুঝের মান অথবা কুটির মান যে কোনো একটা মান ধরলেই তুমি কের মান পাবা। ধরো আমি বুঝের মান ধরবো, হ্যাঁ ধরো আমি বুঝের মান ধরবো, তাহলে বুঝের মান সরি, তবে যদি প্রশ্ন মতে কি লিখবো বলো তো, প্রশ্ন মতে এই বিন্দুর বুঝ কত বলো ভাইয়া, আমরা বের করছি কত 7k প্লাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 ইকুয়াল টু এখানে কত আছে বলো তো 3 না, তাহলে প্রশ্নতে আমরা 3 লিখবো। এবার আসো আড়াআড়ি গুণ করবো, তাহলে 7k প্লাস 1 3 দিয়ে গুণ করলে 3k প্লাস 3। এবার আসো 3k যদি পাশে আসে তাহলে মাইনাস, তাহলে 7k থেকে 3k বাদ গেলে 4k, আর এখানে যদি a প্লাস 1 যদি পাশে যায় -1 তাহলে এখানে থাকবে 2। তাহলে কে এর মান কত আসতেছে বলো তো 2/4, তার মানে কে এর মান আসতেছে কত হাফ, কে এর মান কত আসতেছে হাফ, ঠিক আছে না? তাই বলো কে এর মান হাফ আসা মানে কি, বলো কে মানে কি মনে আছে, কে বলছিলাম কে এর মান যেটা আসে ওই অনুপাতে ভাগ করবে, কেন কে মানে কি m1/m2 না, তাহলে m1 হচ্ছে কত 1, m2 হচ্ছে m2 অনুপাত কত 2, তার মানে কত অনুপাতে ভাগ করবে 1:2। তাহলে আমি কি বলবো এই বিভক্তকারী বিন্দুটি কত অনুপাতে ভাগ করবে 1:2 অনুপাতে বিভক্ত করবে, 1:2 অনুপাতে বিভক্ত করবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 1:2 অনুপাতে কি বিভক্ত করবে, এটা কি অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত করবে? এখানে তো আমি বলি যে অনুপাতে বিভক্ত করে বলছে, বাট আমার প্রশ্ন হচ্ছে এটা কি অন্তর্বিভক্তি করবে নাকি বহির্বিভক্তি করবে, এটা তো আমরা জানি না। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে তুমি শুরুতেই তো জানবে না আসলে এটা কোন অনুপাতে ভাগ করে, এটা তো আমি শুরুতেই জানবো না, তাই না? সো তুমি যেটা করবা তুমি প্রথমে অন্তর্বিভক্তির সূত্রটা অ্যাপ্লাই করবা। দেখো অন্তর্বিভক্তির সূত্রটা অ্যাপ্লাই করে যদি কের মান পজিটিভ পাও তাহলে বুঝবো হচ্ছে অন্তর্বিভক্তি হয়েছে। তো কি বলছি শুরুতেই এত অনুপাতে বিভক্ত করে এটা ধরে তুমি অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করবা। যদি অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করে কের মান কি পাও পজিটিভ পাও তাহলে বুঝবো হচ্ছে এটা অন্তর্বিভক্তি করছে। তাহলে দেখো এটা পজিটিভ আসছে না, তাহলে 1:2 অনুপাতে কি আসছে বলো কি করছে অন্তর্বিভক্তি করছে, অন্তর্বিভক্তি করে। ক্লিয়ার? আর যদি কখনো কের মান মনে করো তুমি এবার ধরো আমি তোমাকে যদি বলি এখানে একটু লিখছি, দেখো আমরা এখানে একটু এইটুকু আসলে তোমাদের শেষ, এবার আমি এইটুকু একটু মুছে দিই। এবার যদি মনে করো কখনো কের মান তুমি অন্তর্বিভক্তি সূত্র অ্যাপ্লাই করছো করে কের মান পাইছো মনে করো তুমি -2/3, তাহলে তুমি সূত্র ইউজ করছো অন্তর্বিভক্তি। যদি অন্তর্বিভক্তি সূত্র অ্যাপ্লাই করে কের মান পজিটিভ পাও তাহলে বলবা অন্তর্বিভক্তি করছে, যদি কের মান কি পাও নেগেটিভ পাও তাহলে বুঝে নিবা বহির্বিভক্তি করছো। তখন তুমি কি লিখবা 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, ঠিক আছে? এই হচ্ছে অনুপাত নির্ণয় করার ম্যাথের বেসিক। ক্লিয়ার? এইভাবে তুমি যত টাইপের ম্যাথ আছে সবগুলো ম্যাথ মিলতে পারবা। তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করবা, পজিটিভ পেলে অন্তর্বিভক্তি করে, আর যদি নেগেটিভ পাও তাহলে এত অনুপাতে বহির্বিভক্তি করে, ঠিক আছে না? তো আমাকে একটু জানো তো ভাইয়া তোমরা এই পর্যন্ত ক্লিয়ার আসো কিনা একটু জানো, এই পর্যন্ত ঠিক আছে কিনা একটু জানো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এই অনুপাতের ম্যাথ ক্লিয়ার কিনা একটু জানো, যদি হয় আমরা নেক্সট ম্যাথে যাব। তাহলে কখন বহির্বিভক্ত করবে কখন অন্তর্বিভক্ত করবে এটা ক্লিয়ার কিনা একটু জানো, যারা যারা ক্লাস আসো একটু রেসপন্স করো। ওকে ক্লিয়ার বলছে, ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সটে যাই। ওকে তারপর হচ্ছে তোমার এই যে এই একটা ম্যাথ দেখো, এটাও তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, হ্যাঁ এটা তোমরা করবা। এটা হচ্ছে 1,2 এই বিন্দুদের সংযোজক রেখাংশকে সি বিন্দুটি কত 7,11 বিন্দু জি অনুপাতে কী করে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আগের মতো এই যে এটা লিখবা, এ বিন্দু হচ্ছে কত এখানে 1,2 আর বি বিন্দুটা হচ্ছে কত 3,5। তাহলে লিখবা সি বিন্দুটা, এই যে সি বিন্দুটা কত স্থানাঙ্ক 7,11। তাহলে মনে করি সি বিন্দুটি এই রেখাকে k:1 অনুপাতে বিভক্ত করছে, k:1 অনুপাতে কি করছে বিভক্ত করছে। তাহলে k:1 অনুপাতে বিভক্ত করে ধরে তুমি ওই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করবা, বিভক্তকারী বিন্দুর কি বের করবা স্থানাঙ্ক বের করবা। এবার সেই স্থানাঙ্ক থেকে বুঝের মান কত দেওয়া আছে 7, তাহলে প্রশ্ন মতে বুঝ = 7 অথবা খুঁটি = 11 লিখবা। লিখে যদি কের মান কি পাও পজিটিভ পাও তাহলে বলবা এত অনুপাতে কি করছে অন্তর্বিভক্তি করছে, আর যদি কের মান নেগেটিভ পাও তাহলে কি বলবা যে তুমি অন্তর্বিভক্তি সূত্র অ্যাপ্লাই করছো, অন্তর্বিভক্তি সূত্র অ্যাপ্লাই করে যদি কের মান কি পাও পজিটিভ পাও তাহলে হচ্ছে অন্তর্বিভক্তি করছে, যদি ওই সূত্র অ্যাপ্লাই করে কের মান নেগেটিভ পাও তাহলে বহির্বিভক্তি করছে। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? সো এটা দায়িত্ব দিলাম, এটা অবশ্যই সলভ করবা। ওকে, সো এটা হোমওয়ার্ক থাকলো, আশা করি তোমরা পারবা। ওকে এবার আসো
এখন আমরা এই ধরনের ম্যাথগুলো দেখব যে এই সংযোজক বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং আমাদেরকে চাইছে বিভাজন বিন্দুটির বুঝ নির্ণয় করতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে অক্ষ দ্বারা ভাগ করলে সেই ম্যাথগুলো কীভাবে করবো, ঠিক আছে? অর্থাৎ এক্স অক্ষ দ্বারা কত অনুপাতে ভাগ করবে, এতক্ষণ তো আমরা বিন্দু দেখছিলাম, তাই না? তো এখন হচ্ছে অক্ষ দ্বারা ভাগ, এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করবে, ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করবে। আচ্ছা, তো দেখো আমরা শুরুতেই চিত্রটা একটু আঁকি। ধরো এটা হচ্ছে তোমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? আর এটা মনে করো ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখন আসো আমরা যদি তোমাদের বলি, দেখ একটু বুঝতে ভাইয়া, এই যে বিন্দুটা এটা কোথায় আছে বলো, 7,7, এটা প্রথম চতুর্ভাগে আছে না? তো আমরা প্রথম চতুর্ভাগে অঙ্কন করি, এই বিন্দুটা মনে করো এখানে আছে, এই জায়গায় আছে, তাহলে এ হচ্ছে কত, 7,7, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপর বলতে হবে -5,-10, এটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে না? তাহলে তৃতীয় চতুর্ভাগ এই জায়গায়, এখানে হচ্ছে বিন্দুটা আছে, হ্যাঁ, এই জায়গায় লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে কত, -5,-10। এবার এই দুইটা বিন্দুকে সংযোগ করে একটা সরলরেখা অঙ্কন করি, কেমন? একটা আমরা সরলরেখা অঙ্কন করবো। দেখো এই যে এখানে একটা সরলরেখা অঙ্কন করি, এই এখান থেকে এই পর্যন্ত এই বিন্দুটা, ঠিক আছে? সরি, আচ্ছা একটু আমরা একটা কাজ করি, এই বিন্দুটাকে একটু নিচু করে কি, আমরা একটা সংযোজক সরলরেখা এরকম করি, হ্যাঁ, এটা বেটার হয়। আমরা মোটামুটি আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, এটাকে একটু আমরা এটাকে একটু মার্ক করে সরাই দিই, এটাকে একটু সরাই দিই, যে ওখানে সরাই, হ্যাঁ, সরি কি হইল। ওকে, এবার দেখো পরেরটা আমরা একটু এবার চিত্রটা একটু আঁকি। ধরো এই হচ্ছে, হ্যাঁ, মোটা তোমাদের বোঝানোর জন্য একটু সুন্দর করে চিত্র আঁকার চেষ্টা করতেছি। এই যে এটা মনে করো বি বিন্দু, যে বি বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো, -5,-10, ঠিক আছে না? এই হচ্ছে আমাদের সংযোজক রেখা। এবার দেখো এই সংযোজক রেখাকে দেখো এক্স অক্ষ একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করছে, আবার ওয়াই অক্ষ একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করছে, তাই না? তো আমাদেরকে চাইছে এক্স অক্ষ, তাহলে এক লক্ষ্য করো তো ভাইয়া, এক্স অক্ষ ভাগ করা মানে কি? দেখো তো এক্স অক্ষ মানে এটা কি এক্স অক্ষ না? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ ভাগ করা মানে কি? এক্স অক্ষের উপরস্থ একটা বিন্দু ভাগ করো না? আমার কথা বুঝতেছো? এই যে এ বি সংযোজক রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করছে এটা চাইছে। এখন এক্স অক্ষ ভাগ করা মানে আসলে কি? এক্স অক্ষের উপরস্থ কোনো বিন্দু ভাগ করা। ধরো আমি যদি বলি এই এক্স অক্ষের উপরস্থ কোনো একটা বিন্দু হচ্ছে সি বিন্দু, ঠিক আছে না? তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো এটা এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করছে, তাহলে তুমি বলবো হচ্ছে এখানে হচ্ছে আমাদের এক্স অক্ষ ভাগ করা যে কথা, সি বিন্দুটা ভাগ করো একই কথা। কেন? কারণ সি বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থান করে? এক্স অক্ষের উপর অবস্থান করে না, ঠিক আছে না? তো আমরা বলছিলাম অনুপাতে যখন বলবে তখন তুমি ধরে নিবা যে এটাকে k:1 অনুপাতে ভাগ করে। তাহলে আমরা এই যে এইটুকুর মান, এই যে এইটুকুর মান, এটাকে আমরা ধরবো k, আর এটাকে ধরবো হচ্ছে 1। এই যে এখান থেকে শুরু করে এই যে এইটুকু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে শুরুতে কি বলবে? এখানে শুরুতে যে কথাটা লিখবা, মনে করি তোমরা একটু লিখবা এটা, মনে করি এ বি সংযোজক রেখাকে এক্স অক্ষের উপরস্থ, এক্স অক্ষ ভাগ করা মানে কি আসলে? এক্স অক্ষের উপরস্থ কোনো বিন্দু ভাগ করা। ওয়াই অক্ষ ভাগ করা বলতে ওয়াই অক্ষের উপরস্থ কোনো বিন্দু ভাগ করা, ঠিক আছে? তো লিখবা এক্স অক্ষের উপরস্থ সি বিন্দু কত অনুপাতে ভাগ করছে? k:1 অনুপাতে ভাগ করছে, k:1 অনুপাতে বিভক্ত করে, হ্যাঁ, k:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? তাহলে এটা লিখবা এ বি সংযোজক রেখাকে এক্স অক্ষের উপরস্থ সি বিন্দু কত অনুপাতে? k:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে না ভাইয়া? এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ভাইয়া একটু মনোযোগ দিয়ে জিনিসটা বুঝো তো, আমি যদি তোমাকে বলি আচ্ছা এক্স অক্ষের উপরস্থ বিন্দুগুলোর কিসের মান যেন শূন্য হয়? কুটির মান শূন্য। মনে আছে তোমাদেরকে যখন পড়াইছিলাম? আশা করি মনে থাকবে। এক্স অক্ষের উপরস্থ বিন্দু, এই বিন্দুর তোমাকে যদি বলি স্থানাঙ্ক কত, দেখো স্থানাঙ্ক হচ্ছে তার ভুজের মান থাকবে, বাট কুটির মান হবে কত? 0, যেহেতু সেটা এক্স অক্ষের উপরস্থ একটা বিন্দু। তাহলে এক্স অক্ষের উপরস্থ কোনো একটা বিন্দুর ভুজের মান কত হয়? 0, সরি ভুজের মান থাকে, বাট কুটির মান কত হবে? 0। যদি ওয়াই অক্ষের উপরস্থ কোনো বিন্দু হইতো, তাহলে ওয়াই অক্ষের উপরস্থ কোনো বিন্দু হলে ভুজের মান 0, কুটির মান থাকতো। অর্থাৎ এক্স অক্ষের উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে না, বাট বুঝে নিবা এটার স্থানাঙ্ক হচ্ছে x, 0, আর ওয়াই অক্ষের উপরস্থ কোনো বিন্দু হলে তার স্থানাঙ্ক হবে 0, y।
ঠিক আছে না? এখন আসো আমাদের হচ্ছে কে এর মান বের করতে হবে। আচ্ছা, তো আমরা শুরুতেই এই যে এ বি সংযোজক রেখাকে আমাদের সি বিন্দুটা কত অনুপাতে ভাগ করে k:1 সেই অনুপাত ধরে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে সুতরাং আমরা যদি বলি সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে বলো? সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে নিচে অনুপাতের যোগফল, নিচে অনুপাতের যোগফল উপরে কে এর সাথে বিপরীত বিন্দুর গুচ্ছ। বলো এই কে এর বিপরীত বিন্দু কত? -5 না? তাহলে এখানে -5 গুণ হবে, তারপর মাঝখানে +1 এর সাথে এই অনুপাতের সাথে বিপরীত বিন্দুর গুচ্ছ। বলো বিপরীত বিন্দুর গুচ্ছ কত? 7, তাহলে 1,7 এটা হচ্ছে ভুজের মান। আর খুঁটির মান ক্ষেত্রে তাও অনুপাতের যোগফল উপরে কে, এই কে এর সাথে বিপরীত বিন্দুর খুঁটি, তাহলে বলো কে এর বিপরীত বিন্দুর খুঁটি কত? -10, তারপর +1 এর সাথে বিপরীত বিন্দুর খুঁটি, বলো বিপরীত বিন্দুর খুঁটি কত? 7, ঠিক আছে না? ওকে, তাহলে এবার আসে আমরা দেখি কত আসে এখানে। এখানে আসতেছে দেখি -5k +7, এখানে k +1 কমা, এবার দেখো এখানে কত? -10k +7, এখানে k +1, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে না? এটুকু তো আশা করি বুঝতে পারছো, তাই না? তো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এটুকু আশা করি বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা নেক্সট ধাপে যাব। বলো এই সি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে এখন আমাদের কের মান জানা লাগবে। তাহলে কের মান আগের বার মনে আছে? আগের বার আমাকে ওই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, বাট এবার তো স্থানাঙ্ক দেওয়া নাই, দেওয়ার দরকারই নেই। যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে তাহলে স্থানাঙ্কর কোনো প্রয়োজন নেই। কেন জানো? তুমি তো তার একটা স্থানাঙ্ক অলরেডি জানো। এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু হলে খুঁটির মান কত? 0। তাহলে দেখো এই সি বিন্দুর এটা কার মান? ভুজের মান, এটা কার মান? খুঁটির মান। প্রশ্ন মধ্যে তুমি এই খুঁটির মান কত সেট করবা? 0। আর যদি ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষ দ্বারা ভাগ করে বলতো, দেখো একই ম্যাথ, যদি ওয়াই অক্ষ দ্বারা বলতো তাহলে ওয়াই অক্ষ দ্বারা বললে তুমি একইভাবে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতা। তাহলে বলো তো ওয়াই অক্ষের জন্য কিসের মান? ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর কিসের মান 0 হয়? বুজের মান 0 হয়। তখন প্রশ্ন মতে ওই বুজের মান ইকুয়াল টু 0 সেট করবা। তাহলে বুজের মান কোনটা? এটা না? সহজ না? তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বললে বিন্দুর স্থানাঙ্ক দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা কি লিখবো? এখানে সুন্দর করে একটু আমরা উপরের লাইনটা একটু মুছে দিচ্ছি। দেখো এখানে একটু মুছে দিচ্ছি। এখানে যে জিনিসটা লিখবা, এখানে কি লিখবা? যেহেতু সি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, তাই খুঁটি কত হবে? 0। তাই খুঁটি কত? 0, তাই না? বুঝতে পারছো? এবার এই সি বিন্দুর স্থানাঙ্ক এটা বুঝের মান, এটা কার মান? খুঁটির মান। তাহলে প্রশ্ন মতে সেই খুঁটির মান কত সেট করবা? 0। তাহলে আমরা এখানে লিখি, আমরা এইগুলোকে একটু এই পাশে নিয়ে যাই। দেখো আচ্ছা যাই হোক, ওকে এবার আসো। তাহলে খুঁটির মান প্রশ্ন মতে বলো খুঁটির মান কত? এখানে খুঁটি কোনটা? এই যে -10k +7 ডিভাইডেড বাই k +1 ইকুয়াল টু 0। তাহলে আড়াআড়ি গুণ করলে বলো -10k +7 ইকুয়াল টু 0 না? তাহলে বলো কে এর মান এখান থেকে কত? কে এর মান হচ্ছে তোমার এইটাই পাশে গেলে -7, তাহলে এই মাইনাস কাটা যাবে না? তাহলে কে এর মান হচ্ছে কত? 7/10, 7/10। তাই বলো কে এর মান যদি 7/10 হয়, মনে আছে? কে এর মান যদি 7/10 হয় তাহলে কত অনুপাতে ভাগ করছে? 7:10 অনুপাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এক্স অক্ষ কি অন্তর্বিভক্তি করছে নাকি বহির্বিভক্তি করছে? এটাও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন চাই। তো কি করবো বলো তো? আমরা অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করলাম। অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করে কে এর মানটা কি পাইছি? পজিটিভ পাইছি না? তার মানে 7:10 অনুপাতে অন্তর্বিভক্তি করছে। যদি মাইনাস পাইতাম তাহলে বহির্বিভক্তি। ঠিক আছে? তাহলে কি বলবো এখানে? 7:10 অনুপাতে অন্তর্বিভক্তি করে। ঠিক আছে না? বুঝতে পারছো? এবার যদি একই প্রশ্ন ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করতে বলতো, তাহলে দেখো তখন এই সি বিন্দুটাকে এখানে লিখতাম। তাহলে তখন সি বিন্দুর কার মান 0 হতো? বুজের মান 0। তখন কি বলতাম? যেহেতু সি বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত তাই বুজের মান 0। তখন প্রশ্ন মতে বুজের মান 0 ধরতাম, তখন এইটার মান 0 ধরে কের মান বের করতাম। ঠিক আছে? সো এইটুকু আশা করি বুঝতে পারছো। এখন চাইছে ভাইয়া কি? দেখো তো বিভাজন বিন্দুটির বুজ নির্ণয় করো। তাহলে বিভাজন বিন্দুটির বুজ এটা না? তাহলে এই যে কের মান যেটা পাইছো সেই কের মানটাকে নিয়ে বসাই দিলে তুমি এই বিভাজন বিন্দুটার বুজ পেয়ে যাবে। ঠিক আছে না? তো চলো আমরা বুঝটা একটু বের করি। দেখো আমরা এখানে এটুকু মুছলাম। দেখো
তো আমরা এখানে বিভাজন বিন্দুর বীজ বের করতে, তাহলে বলো বিভাজন বিন্দুর বুঝ কত হবে? এই যে বুঝের মান হচ্ছে কত, দেখো একটু লক্ষ্য করো, এই যে -5। আচ্ছা কেন, এই যে কের মান কত বলো? 7/10। তাহলে এই যে 7/10, তারপর +7, নিচে কে +1, তাহলে কত? 7/10 +1। তো এখান থেকে হিসাব নিকাশ করো কত আসে, দেখো যে কাটাকাটি করলে -2 কাটলে -7/2 +7, আর এখানে 7/10 +1। তুমি এটা লসাগু টসাগু নিয়ে আশা করি কে মান বের করতে পারবো। সো আমরা এখানে করে দিচ্ছি আপাতত -7/2, সরি 7/2 +7, তারপর 7/10 +1। তাহলে বিভাজন বিন্দুটার এই যে বুঝ, এখান থেকে বুঝের যে মানটা পাওয়া গেছে সেই বুঝের মানটা পাওয়া গেছে হচ্ছে 35/17। 35/17। তাহলে বিভাজন বিন্দুটির বুঝ কত? 35/17। যদি বলতো বিভাজন বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে স্থানাঙ্ক বলতে এই যে এখানে, তাহলে এটার মান তো 0 জানো, তাহলে স্থানাঙ্ক হচ্ছে বুঝের মান। তাহলে বুঝের মান কত পাইছো? 35/17 না, সুতরাং স্থানাঙ্ক কত হবে? 35/17,0। ঠিক আছে না? তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তোমরা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে। তাহলে একটু দেখো, একটু আবার চেক করি। -7/2 +7, একটু ঠিক করে দাও, 7/10 +1, এটা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 35/17। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে। সো আমি একটা ম্যাথ দিয়ে চেষ্টা করতেছি অনেকগুলো ম্যাথ কভার করার। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে যদি ওয়াই অক্ষও বলতো তাহলে একইভাবে করতে, তখন কার মান 0 দিত, বুঝের মান 0, তখন এটা সমান 0 দিত। ঠিক আছে না? পারবো তো? আচ্ছা এখন আসো এটা শর্টকাটটা একটু দেখি। যখন এটা এমসিকিউতে দিবে তাহলে এমসিকিউতে আমি এটা সহজে করতে পারবো। ঠিক আছে, সো আমরা এমসিকিউ শর্টকাটটা একটু শিখে নিই। দেখো আমরা একটু এমসিকিউ শর্টকাটটা শিখে নিই। সেটা হচ্ছে আমাদের এখানে কেয়ার মান কত ছিল মনে আছে? কেয়ার মান আসছিল হচ্ছে 7/10। কত আসছিল? 7/10। ঠিক আছে না? আচ্ছা এবার আসো, তাহলে এবার শর্টকাট, এই যে এটা শুধুমাত্র এমসিকিউতে, হ্যাঁ এমসিকিউ শর্টকাট, এটা এমসিকিউর জন্য করবে। হ্যাঁ যখন বলবে, আচ্ছা দেখো লিখো একটু সবাই, এটা দুইটি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে ভাগ করে তা হলো মডুলাস অফ y1/y2। এই জিনিসটা লিখো, অর্থাৎ এমসিকিউর জন্য। হ্যাঁ, দুইটি বিন্দুদের সংযোজক রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে ভাগ করে তা হলো, তাহলে সেই অনুপাত যদি কখনো বের করতে বলে তাহলে তুমি মডুলাস অফ y1/y2, y1 হচ্ছে কি প্রথম বিন্দুর খুঁটি, y2 হচ্ছে কি দ্বিতীয় বিন্দুর খুঁটি, এটা বসাইলে তুমি সেই অনুপাত পাবা। এখন প্রশ্ন হচ্ছে এই যে এইটুকু কম শেষ, যদি এরকম হয় এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করে সেটাকে তুমি y1/y2 দিয়ে বের করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এক্স অক্ষ কি অন্তর্বিভক্তি করবে নাকি বহির্বিভক্তি করবে, সেটা কেমনে বুঝবা? দেখো সেটা বোঝার অপশন হচ্ছে, যদি মডুলাসের ভিতরে y1 এবং y2 এটার মান যদি নেগেটিভ হয়, এই যে এর মান যদি মাইনাস হয়, হ্যাঁ মাইনাস হয়, তাহলে দেখো যদি মডুলাসের ভিতরে y1 y2 মান যদি কি হয় ঋণাত্মক হয়, মানে ভিতরে যদি ঋণাত্মক মান আসে, তাহলে এক্স অক্ষ হচ্ছে অন্তর্বিভক্ত করবে। কি বিভক্তি করবে? অন্তর্বিভক্ত করে কত অনুপাতে সেটা বের করতে পারো। এখন প্রশ্ন যদি এরকম চাই যে এটা কি অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্তি করবে, সেটা কি মানে বুঝবা? সেক্ষেত্রে এই যে মডুলাসের ভিতরে y1 y2 এইটার মান যে চিহ্ন আসবে, মনে করো এটার মান মাইনাস আসলো, কি আসলো? মাইনাস আসলো, তাহলে বুঝতে হচ্ছে এটা অন্তর্ভুক্ত করে। আচ্ছা যদি মডুলাসের ভিতরে y1 এবং y2 মান যদি প্লাস হয় তাহলে বুঝবো হচ্ছে এটা বহির্বিভক্তি করে, এটা বহির্বিভক্ত করে। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা এমসিকিউটা তুমি
একদম সহজে মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে এখন আসলে ধরো এটা ম্যাথটা আমাকে পরীক্ষায় দিল, তাহলে আমরা কী করবো, মডুলাস অফ এক্স অক্ষ বললে কোটির অনুপাত, দেখছো এক্স অক্ষ বললে কোটির অনুপাত বিপরীত y1/y2, বলো y1 কত ভাইয়া, বলো y1 কত, y1 কত 7, তাই না? y2 কত, y2 কত -10। এবার বলো y1/y2 মান কত, সে 7/10, তার মানে 7:10 অনুপাতে বিভক্তি করছে। এখন প্রশ্ন হচ্ছে কি অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্তি করছে, এটা হচ্ছে প্রশ্ন। যদি অনুপাত বলে তাহলে অনুপাত হবে কত, 7:10। চিহ্নগুলোর দ্বারা ডিপেন্ড হয়ে হচ্ছে অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি। দেখো মডুলাসের ভিতরে এইটার মান y1/y2 মান কি আসছে মাইনাস, সো মাইনাস আসলে তাহলে কি বিভক্তি, অন্তর্বিভক্তি। আর যদি 7/10 হইতো অর্থাৎ প্লাস আসতো তাহলে তখন কি বুঝতা, তখন হচ্ছে বহির্বিভক্তি। তাহলে অনুপাত যেটা আসে সেটা হচ্ছে এত অনুপাতে ভাগ করবে, বাট চিহ্নটা দিয়ে ডিপেন্ড করবে কি এটা অন্তর্বিভক্তি করছে নাকি বহির্বিভক্তি করছে, ঠিক আছে না? তাহলে বলো এটা যদি এমসিকিউতে আসে, এখন বলো এটা আমার জন্য করতে কতক্ষণ লাগবে, বাট সিকিউতে তো করা যাবে না, না সিকিউতে এভাবে করতে পারো না, সিকিউতে আমি যেভাবে আগে নিয়ম করেছি সেভাবে এটা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা এখন আসো, এখন এটা গেল, হ্যাঁ এবার আসো যদি এরকম বলে, হ্যাঁ আমি এইটুকু একটু মুছি, এগুলো আমাদের লাগবে না। এখন আসো আমরা এইখানে একটু চেঞ্জ করি, এই জায়গাগুলোতে একটু চেঞ্জ করি। এখন দুইটি বিন্দু দুই সংযোজক রেখাকে ওয়াই অক্ষ, এক্স অক্ষ হলে কোণের অনুপাত, বিপরীতটা তাহলে ওয়াই অক্ষ যে অনুপাতে ভাগ করে তা হলো ভুজের অনুপাত। তাহলে এখানে কি বলবা x1/x2, তাহলে ওয়াই অক্ষ বললে ভুজের অনুপাত, ঠিক আছে না, বুঝতেছো? আর এক্স অক্ষ বললে খুঁটির অনুপাত, সিম্পল। হ্যাঁ এবার আসো আগের মতো, এখানে এই যে আমি এগুলো একটু চেঞ্জ করি, এখানে আগের মতো যদি x1 x2 মডুলাসের ভিতরে এটার মান ঋণাত্মক আসে তাহলে হচ্ছে অন্তর্বিভক্তি করে, আর যদি x1/x2 এটার মান যদি পজিটিভ আসে তাহলে কি বলবা, বহির্বিভক্তি করে, ঠিক আছে না? তাহলে চলো এই শর্টকাটটা দিয়ে আমরা এবার আমাদের দেখি বাকি ম্যাথগুলো কি আসে একটু দেখি। হ্যাঁ আচ্ছা আমরা এটা না, আমরা একটু ধরো এই যে এটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন আসছিল, সো বুয়েট অ্যাডমিশনে 21-22 সেশন আসছিল। দেখো এই দুইটা বিন্দু দিয়ে সংযোজক রেখাকে ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করে, হ্যাঁ কত অনুপাতে অন্তর্ভুক্তি করে, তাহলে সব কি বলছিলাম, মডুলাস অফ y1/y2 কি বলছে এটা ওয়াই অক্ষ না, সরি ওয়াই অক্ষ হলে x1/x2, তাহলে ওয়াই অক্ষ চাইছে, তাহলে ওয়াই অক্ষ হলে বুঝুন অনুপাত x1/x2, x1 কত 5, x1 কত 5, x2 কত -4, তাহলে কত অনুপাতে ভাগ করছে বলো, 5:4 অনুপাতে, 5:4 অনুপাতে, তাহলে অপশন আছে এই যে এখানে আছে 5:4 অনুপাতে অন্তর্বিভক্তি করছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাই অন্তর্বিভক্তি করছে না বহির্বিভক্তি করছে, মডুলাসের ভিতরে কি চিহ্ন, মাইনাস চিহ্ন না, তার মানে অন্তর্বিভক্তি করছে। বলো এই ধরনের এমসিকিউ যদি তোমাকে এখন দেয় পারবা না, অবশ্যই পারবা, পারা যাবে তো, ওকে। আচ্ছা আমরা এবার এটা দেখি, আরেকটা প্রশ্ন আছে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, এটা অবশ্যই করবা আগের মতো করে। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা কী করো, নির্ণয় করো, তাহলে আগের মতো করে পারবা না, তাহলে আমরা একটু দেখাই জিনিসটা। ধরো যদি তোমাদের একটু দেখাতে চাই তাহলে এটা কীভাবে করবা একটু মনে, আচ্ছা শর্টকাট আমি দেখাই, হ্যাঁ শর্টকাটটা দেখে এক্স অক্ষ কত মধ্যে ভাগ করবে বলো, এক্স অক্ষ বলে আমরা যদি এক্স অক্ষ হলে কি হয় বলো, এক্স অক্ষ বলে কোটির অনুপাত, তাহলে কোটি কত, কেন ওয়াই1 হচ্ছে কত -4, y2 হচ্ছে কত 6, ঠিক আছে না, কোটির অনুপাত মানে আচ্ছা এটাকে যদি শর্ট করে বাংলা তাহলে কত, এটাকে কি লেখা যায় -2/3 না, তাহলে কত অনুপাতে ভাগ করবে, 2:3 অনুপাতে ভাগ করবে, 2:3 অনুপাতে ভাগ করবে, কি চিহ্ন আসছে মডুলাসের ভিতর মাইনাস, তার মানে অন্তর্ভুক্তি করবে। তাহলে এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করবে 2:3, আচ্ছা ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করবে সেটা কীভাবে করবে, মডুলাস অফ কোটির সরি ওয়াই অক্ষ বললে বুঝের অন্তর, তাহলে বুঝ কত বলো, এটা 2 আর এটা কত -3, 2 আর এটা কত -3, এটাও কত অনুপাতে ভাগ করবে বলো 2:3 অনুপাতে, তাহলে দুইটাই সেম অনুপাতে ভাগ করবে, ঠিক আছে না? তো এবার যদি তোমাকে লিখিত পরীক্ষা দেয় তাহলে লিখিত তো আমরা একটু আগে করছিলাম না ভাইয়া, দেখো একটু আগে আমরা কোনটা দেখাইছিলাম, সেটা তো মুছে দিছি, একটু আগে একটা করাইছিলাম না, একটু আগে একটা করাইছিলাম, ঠিক আছে না? ওকে সবাই জয়েন হয়ে যাও, আচ্ছা ঠিক আছে। তো আশা করি জয়েন হয়েছো, আর অনেকে হয়তো আমাদের এটা দ্বিতীয় লেকচার লাইভটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে অনেকে হয়তো চলে গেছো। যাই হোক আমরা এখান থেকে শুরু করব, তো একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও। মার্কারটা কই গেল, কলম রাখছিলাম। আচ্ছা তো দেখো আমরা এই যে
এতক্ষণ আমরা তার একটা দেখছিলাম হচ্ছে বিন্দু দ্বারা একটা বিন্দু একটা রেখাকে কত অনুপাতে ভাগ করবে, তারপর এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করবে, ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করবে, সেগুলো দেখছিলাম। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে একটা সরল রেখা আরেকটা সরল রেখাকে কত অনুপাতে ভাগ করবে। আচ্ছা, সো দেখো আমরা একটা তাহলে তোমাদের জন্য প্রথমে আমরা একটা বিন্দু অঙ্কন করে ফেলি। ধরো আমাদের এই হচ্ছে একটা সরল রেখা, এই যে এটা দুইটা বিন্দু, আমরা দুইটা বিন্দুকে একটু অঙ্কন করি। এই হচ্ছে মনে করো আমাদের দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুকে আমরা লিখিনি। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এই যে এ বিন্দু, যার স্থানাঙ্ক কত দেওয়া আছে ভাইয়া 0,-1, আর এটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক কত দেওয়া আছে 15,2। তাহলে এই দুইটা বিন্দুদের সংযোজক রেখাকে, দ্যাট মিনস এ বি রেখাকে এই সরল রেখা যে অনুপাতে কি করবে ভাগ করবে তা নির্ণয় করো। আচ্ছা, তো এই যে সরল রেখা আছে না, এই সরল রেখাটা আমরা অঙ্কন করে ফেলি। ধরো এই হচ্ছে আমাদের সরল রেখাটা, এই যে সরল রেখাটা, তাহলে এই সরল রেখাটা কত আমরা একটু লিখে নিই। এই যে সরল রেখাটা আমাদের দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, এই যে সরল রেখাটা আমরা একটু এই পাশে করে লিখি। এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা সেটা হচ্ছে কত দেওয়া আছে 2x + 7y + 3 = 0। ঠিক আছে, তাহলে আমাদের এই সরল রেখাটা কত এ বি রেখাকে দেখো তো একটা বিন্দুতে কি করছে ভাগ করছে না, আমরা ধরে নিচ্ছি সি বিন্দুতে সেটা ভাগ করছে। হ্যাঁ, তাহলে কি লিখবো আমরা শুরুতে লিখবো, মনে করি এ বি সংযোজক রেখাকে 2x + 7y + 3 এই সরল রেখাটা কোন বিন্দুতে বলো তো, সি বিন্দুতে কত অনুপাতে ভাগ করছে, লিখে দিব হচ্ছে k:1 অনুপাতে কি করছে অন্তর বিভক্তি করছে। ঠিক আছে না, অর্থাৎ এই সরল রেখাটা ভাগ করা যে কথা, সি বিন্দু ভাগ করা একই কথা না, কারণ সি বিন্দুটা কি এই রেখার উপর অবস্থান করে না। তাহলে তুমি সুন্দর করে প্রথমে কি লিখবা, মনে করি এ বি এই দুইটা বিন্দুদের সংযোজক রেখাকে 2x + 7y + 3 = 0 এই রেখাটা কোন বিন্দুতে, সি বিন্দুতে কত অনুপাতে ভাগ করে k:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। তাহলে এখন হচ্ছে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো। তাহলে লিখি সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে করবা, খুবই সহজ, নিচে অনুপাতের যোগফল, তাহলে অনুপাতে হচ্ছে k+1, এই কে এর সাথে যাবে হচ্ছে বিপরীত বিন্দুর বুঝ। তাহলে বলো এই কে এর বিপরীত বিন্দুর বুঝ কত 15, তাহলে k × 15, তারপর প্লাস এই 1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, বলো এটা আর বিপরীত বিন্দুর বুঝ কত 0, তাহলে 1 × 0। তারপর এরপর খুঁটি বের করবা, তাহলে k+1, তাহলে খুঁটির ক্ষেত্রে k এটার সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি, বিপরীত বিন্দুর খুঁটি হচ্ছে কত 2, তাহলে k × 2, তারপর প্লাস 1 × এটার বিপরীত বিন্দুর খুঁটি কত সেটা -1। ঠিক আছে, সো কত আসে একটু দেখি এবার, এটা যদি একটু হিসাব করি তাহলে এটা k+1, এটা হচ্ছে তোমার 15k, এটা হচ্ছে তোমার 2k -1, এটা k+1। এই হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এই যে সি বিন্দু যেটা পাইছো সেই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এখানে একটু লিখি, এই যে এই হচ্ছে সি বিন্দু, তাহলে সেই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছিলাম, আমরা পাচ্ছি হচ্ছে 15k, k+1, 2k -1, k+1। এই হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এখন আমরা এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কে এর মান বের করবো। হ্যাঁ, তাহলে এখন কে এর মান বের করার জন্য দেখো তো আমরা তো সি বিন্দু জানি না, আগে না হয় সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, তাহলে এটার মান বুঝের মান দেওয়া থাকতো, কুড়ির মান দেওয়া থাকতো, এটা ধরে আমরা কে এর মান বের করতাম। বাট এখন তো এখানে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, ইভেন এই সি বিন্দুটা তো এক্স অক্ষের উপরও না কিংবা ওয়াই অক্ষের উপরও না, তাহলে তুমি বুঝের মানও শূন্য ধরতে পারবে না, কুড়ির মানও শূন্য ধরতে পারবে না। তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করবো, সলভ করা খুবই সহজ। এই সি বিন্দুটা দেখো তো এই রেখার উপর অবস্থান করে না, অবশ্যই করে। তাহলে এই সি বিন্দুটা দিয়ে আমি উক্ত সরল রেখা কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। অর্থাৎ এই সি বিন্দুটা যেহেতু এই সরল রেখার উপর অবস্থান করে, তাহলে এই সি বিন্দুটার দ্বারা উক্ত রেখাকে কি করা যাবে, সিদ্ধ করা যাবে। সিদ্ধ বলতে কি, এই এক্স এর জায়গায় এই বিন্দুর বুঝ বসাবা, ওয়াই এর জায়গায় এই বিন্দুর কুটি বসাবা। তাহলে চলো আমরা এটা দেখি। তাহলে এখন আমরা যদি এই বিন্দু দ্বারা যদি সিদ্ধ করি, তাহলে ভাই দেখো তো 2 × x, x মানে কি দেখো তো ভাই, এখানে x মানে কত 15k / k+1, তাই না, তারপর প্লাস 7y, আচ্ছা 7 × y মানে কীভাবে দেখো তো, ওই যেখানে দেখো 2k -1 / k+1, তাই না, তারপর প্লাস এখানে কত 3 = 0, বুঝতে পারছো। তাহলে এবার এখান থেকে কি লসাগু যায়, k+1 লসাগু যায়। অর্থাৎ যতগুলো বলবে অক্ষরেখা মানে সরল রেখা দ্বারা ভাগ করে সেই সমস্ত জায়গায় তুমি বিন্দুটার স্থানাঙ্ক বের করবা k:1 ধরে, দেন ওই বিন্দু দ্বারা উক্ত সরল রেখাকে সিদ্ধ করবা, তাহলে মান চলে আসবে।
কে প্লাস 1 যদি লসাগু নাও তাহলে এখানে কি থাকবে 2 × 15 তার মানে কত 30k প্লাস কে প্লাস 1 বাদ যায় তাহলে 7 দিয়ে গুণ করলে 40k প্লাস মানে তো -7 আর এটা কিন্তু এটা যদি 3 হলে তাহলে 3k প্লাস 3 ইকুয়াল টু 0 তাহলে এটা গুণ করলে 0 তবে আমি দেখি এখানে হচ্ছে তোমার 14k এখানে 30k 3k তার মানে হচ্ছে তোমার 17 এর সাথে আর 30 যদি যোগ করো তাহলে 47k আর এখানে দেখতেছি আমার এখানে দেখো -7 আর এটা তাহলে এটা হচ্ছে তোমার -4 ইকুয়াল টু 0 ঠিক আছে তো না আমি কথা বল হচ্ছে 30k তোমার এখানে হচ্ছে 14k তারপর -7 প্লাস 3k প্লাস 3 হ্যাঁ তাহলে হচ্ছে তোমার 40 এর হচ্ছে তোমার 17k হচ্ছে 47k তাহলে এখানে মাইনাস ঠিক আছে হ্যাঁ তাহলে বলো 47k ইকুয়াল টু কত 4 তাহলে কে এর মান কত আসতেছে কে এর মান আসতেছে তোমার 4/47 কে এর মান হচ্ছে 4/47 ঠিক আছে আচ্ছা তাহলে মান কি কোথায় না ঠিক আছে তো সবকিছু 2k - 1 আচ্ছা 2k - 1 এখানে ঠিক আছে প্লাস 1 হ্যাঁ ঠিক আছে তাহলে কত মতো ভাগ করছে আমি হয়তো মানে মনে হয় কোথাও একটু ভুল টুল হয়েছে বাট এই টাইপে হবে মানটা আসলে একটু বড় টাইপের চলে আসে তাহলে যাই হোক কে এর মান যদি এরকম আসে তাহলে তুমি কি বলবা 4:47 অনুপাতে কি করে অন্তর বিভক্তি করে ঠিক আছে তো আমার মনে হয় এখানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক মনে হয় একটু ভুল টুল হয়েছিল যাই হোক এই ধরনের মান আসছে আর কি ঠিক আছে তো তুমি একটু বাসায় গিয়ে চেক করবা যে এটা এই ধরনের ম্যাথগুলো আসলে এই প্রসেসে করতে হবে ঠিক আছে তো তুমি এই প্রসেসে ম্যাথগুলো সমাধান করবা ওকে আচ্ছা ঠিক আছে তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার তাহলে আমরা অনুপাত নির্ণয় সংক্রান্ত যত টাইপের ম্যাথ তোমাদের বই আছে আমরা সবগুলো ম্যাথ কভার করছি এখন চলো আমরা একটা নতুন টপিকে যাব এবং এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ টপিক এবং আজকে আমরা এই টপিক দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব তো আমরা দেখো এখানে কি নিয়ে আলোচনা করব ত্রিভুজের ভরকেন্দ্র নিয়ে আচ্ছা ভাইয়া এই যে ত্রিভুজের ভরকেন্দ্র আমরা প্রথমত হচ্ছে এই ভরকেন্দ্রটা আসলে জিনিসটা কি সেই জিনিসটা একটু আমরা বুঝবো আমরা তো আসলে ভরকেন্দ্র সবাই যেটা করে ভরকেন্দ্রর সূত্রটা মুখস্থ করে ম্যাথগুলো সলভ করে বাট তোমার ভরকেন্দ্র জানাটা দরকার ঠিক আছে তো চলো আমরা ভরকেন্দ্র জিনিসটাকে একটু বুঝি ধরো আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি মনে করো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ভালো করে একটু খেয়াল করবো ভাইয়া এই যেটা একটা ত্রিভুজ খুব ঠান্ডা মাথায় খেয়াল করো এবং তুমি পারবা এগুলো খুব সহজ এই হচ্ছে একটা ত্রিভুজ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ত্রিভুজ ঠিক আছে তো এই ত্রিভুজের আমরা স্থানাঙ্ক তিনটা বিন্দু দিচ্ছি তিনটা বিন্দুর এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে তোমার x1, y1 আর এটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে তোমার x2, y2 আর এটা সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x3, y3 হ্যাঁ তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে প্রশ্ন হচ্ছে ভরকেন্দ্রটা কি আসলে ভরকেন্দ্র হচ্ছে ভাইয়া এখানে তুমি ত্রিভুজের মধ্যম অঙ্কন করবা তিনটা মধ্যম হ্যাঁ তো আমরা এই যে এ থেকে এটার উপর একটা মধ্যম অঙ্কন করলাম সরি আমরা একটু অন্য কালার এটা দিয়ে ইউজ করি মধ্যম অঙ্কন তাহলে আমরা এ থেকে এইটার উপর একটা মধ্যম অঙ্কন করব এই যে মধ্যমা ঠিক আছে এই যে মধ্যমা তাহলে এ থেকে আমরা বিসি বাহুর উপর একটা মধ্যমান করব যে মধ্যমাকে আমরা নামকরণ করতেছি ডি কে আমরা জানি এই মধ্যমাটা বিপরীত বাহুকে কি করে সম দ্বিখণ্ডিত করে তাই না ত্রিভুজের মধ্যমা সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে তাহলে মধ্যমাটা বিপরীত বাহুকে কি করবে সম দ্বিখণ্ডিত করবে তার মানে আমি ডি কে কি বলতে পারবো বলো তো ভাই বিসি এর মধ্যবিন্দু বলতে পারি না আচ্ছা ঠিক একইভাবে আমি বি থেকে এটার উপর একটা মধ্যমা নাম তাহলে এই যে বি থেকে এটার উপর একটা মধ্যমাঙ্কন করতেছি এই যে মধ্যমা এই যে এটা একটা মধ্যমা এটার আমরা এটার একটা নামকরণ করি ধরো এটা হচ্ছে ই ঠিক আছে তারপর সি থেকে এটার উপর মধ্যমাঙ্কন করবো তাহলে যে আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে একটু দেখো এই যে এটার উপর একটা মধ্যমাঙ্ক এই যে এই যে মধ্যমা তাহলে এই মধ্যমার নামকরণ করতেছি আমরা এই মধ্যমাকে আমরা নাম করতেছি এফ দ্বারা তাহলে আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর আমরা কয়টা মধ্যম অঙ্কন করছি তিনটা একটা হচ্ছে দেখো এডি মধ্যমা একটা হচ্ছে ভিই মধ্যমা একটা হচ্ছে সিএফ মধ্যমা ঠিক আছে এখানে এই মধ্যমাত্রয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র তাহলে দেখো এই তিনটা মধ্যমা দেখো তো পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে না দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে না
এইটাকে আমরা বলবো ত্রিভুজের বরকেন্দ্র, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? জি দ্বারা। তাহলে ত্রিভুজের বরকেন্দ্র ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে ত্রিভুজের বরকেন্দ্র কি? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর যে 3টা মধ্যমা অঙ্কন করা হয়, সেই 3টা মধ্যমা পরস্পর যে বিন্দুতে কি হয়, মিলিত হয়, সেই বিন্দুটাকে ত্রিভুজের কি বলে? বরকেন্দ্র বলে। এখন আমরা চাচ্ছি এই বরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে, অর্থাৎ এই জি এর স্থানাঙ্ক আমরা এখন বের করতে চাচ্ছি। তাহলে চলো কীভাবে করবো সেই জিনিসটা লিখি। তাহলে আমরা লিখে নিই, মনে করি বরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা এটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই যে ত্রিভুজের বরকেন্দ্র ধরে নিচ্ছি আমরা কত? এক্স কমা ওয়াই। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখবা সেটা হচ্ছে, মনে রাখবা দেখো দেখো তো এই জি বিন্দুটা কি বলে? ভরকেন্দ্র না? তুমি কি খেয়াল করছো এই জি বিন্দুটা এই মধ্যমাকে দেখো একটা অনুপাতে ভাগ করছে না? দেখো এইটুকু হচ্ছে, দেখো আমি তোমাকে যদি বলি, দেখো এই মধ্যমাকে কত অনুপাতে, দেখো তো এই যে এইটুকু একটা অনুপাত, আবার নিচের দিকে এইখানে একটা অনুপাত আছে না? ঠিক একইভাবে দেখো তো এই জি বিন্দুটা দেখো ভিই কেও একটা, দেখো এইদিকে একটা অনুপাত এই অনুপাতে ভাগ করছে, আবার সিএফ কেও দেখো তো সিজি এবং জিএফ এইটুকু অনুপাতে ভাগ করছে না? তাহলে মনে রাখবা বরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। কত অনুপাতে? 2:1 অনুপাতে। তাহলে দেখো এইটুকুর অনুপাত হচ্ছে 2, এইটুকুর অনুপাত হচ্ছে 1। তাহলে তোমরা এটা নোট দিয়ে লিখে রাখো, এটা নোট দিয়ে এখানে লিখে রাখো, এটা নোট দিয়ে লিখে রাখবা, ইম্পর্টেন্ট নোট। ত্রিভুজের ভরকেন্দ্র, তাহলে ত্রিভুজের বরকেন্দ্র যে কোনো মধ্যমাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ত্রিভুজের বরকেন্দ্র যে কোনো মধ্যমাকে কত অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে অন্তর বিভক্ত করে, এটা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, সো তুমি এই লাইনটা অবশ্যই মনে রাখবা, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, তো মনে রাখবা তাহলে ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে কত অনুপাতে ভাগ করে? 2:1। তো অনেক সময় কি হয় জানো, তোমাকে একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে বলে এটা কি বরকেন্দ্র কিনা প্রমাণ করো। তাহলে ভরকেন্দ্র কিনা প্রমাণ করো, সেটা কি করবা? তুমি ওই বিন্দুটা দ্বারা যে কোনো মধ্যমার অনুপাত বের করবা, যদি অনুপাতটা যদি কত পাও? 2:1 পাও। কত পাও? 2:1 পাও, তাহলে বলবা ওই বিন্দুটা উক্ত ত্রিভুজের বরকেন্দ্র। ঠিক আছে, ওকে। এখন আসো তাহলে আমরা যে কোনো মধ্যমা, তাহলে দেখো এই যে বিই মধ্যমাকেও দেখো 2:1 অনুপাতে ভাগ করছে, সিএফ এটাকেও দেখো 2:1 অনুপাতে ভাগ করছে। এখন আমরা সেই যে বিন্দুটার স্থানাঙ্ক বের করবো। ঠিক আছে, এবার দেখো খুবই সহজ, আমি এ বিন্দুর স্থানাঙ্ক জানি কত বল? x1, y1। আরেকটা কোন রেখা? এ ডি রেখা না? তাহলে এবার ডি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তাহলে দেখো তো ডি বিন্দুটা ভাই কি বলছিলাম, এই বিসি এর মধ্যবিন্দু না? তাহলে যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। কিভাবে? মধ্যবিন্দুর বুঝ কেমনে বের করতে হয়? দুই প্রান্তের বুঝের যোগফল, তাহলে কত? x2 প্লাস x3 ডিভাইড বাই 2। কুটি কেমন বের করতে হয়? দুই প্রান্তের কুটির যোগফল, এখানে কুটি কত? y2 প্লাস y3 ডিভাইড বাই 2। তাহলে এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। এবার কি দেখো তো, আমরা খুব সহজে বের করতে পারবো। এবার দেখো এডি রেখাকে, এই যে এডি রেখাকে দেখো জি বিন্দুটি কত অনুপাতে ভাগ করছে বলো তো? 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে অন্তর বিভক্ত করে। এডি রেখাকে জি বিন্দুটি কত অনুপাতে? 2:1 অনুপাতে অন্তর বিভক্ত করে। সুতরাং জি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবো? দেখো স্থানাঙ্ক প্রথম হচ্ছে, মনে আছে কোন একটা বিন্দু কোন একটা রেখাকে যদি একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করে তার বুঝ কেমনে বের করতে হয়? নিচে অনুপাতের যোগফল, তার অনুপাতের যোগফল কত হবে? 2+1। ঠিক আছে, তারপর এই অনুপাতের সাথে কি যাবে? বিপরীত বিন্দুর বুঝ বের করে শুধু বুঝের হিসাব বলো। বিপরীত বিন্দুর বুঝ কত বলো তো ভাইয়া? এই যে বিপরীত বিন্দু বুঝ x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, তারপর প্লাস এই 1 এর সাথে কে বলবে? এই 1 এর সাথে বিপরীত বিন্দুর বুঝ বলো। এই 1 এর সাথে বিপরীত বিন্দুর বুঝ কত বলো তো? এখানে x1। ঠিক আছে, এই যে এটা হচ্ছে জি বিন্দুর x স্থানাঙ্ক, অর্থাৎ বুঝের মান বের করা। তাহলে কত? এখানে বুঝের মান কত আসে একটু দেখি আমরা। বুঝের মান কত আসে? এটা হচ্ছে 3 বলো। a2 আর a2 কি যায়? কাটা যায়। তাহলে এখানে কি থাকতেছে? x2 প্লাস x3 প্লাস x1। তাহলে একসাথে লিখলে x1
প্লাস x2 প্লাস x3। তাহলে এটা হচ্ছে ভাইয়া জি বিন্দুর অর্থাৎ বরকেন্দ্রের কিসের স্থানাঙ্ক, ভুজের স্থানাঙ্ক। কিসের স্থানাঙ্ক, ভুজের, অর্থাৎ x এর মান। এটা হচ্ছে ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ত্রিভুজের বরকেন্দ্র যদি তোমাকে বের করতে বলে বরকেন্দ্রের ভুজ কেমনে বের করবা, আমি চাইলে সূত্রটা শুরুতে মুখস্থ করতে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি জিনিসটা তুমি বুঝো কীভাবে আসে। তাহলে এই x এর মান কেমনে বের করবা, ত্রিভুজের তিনটা যে শীর্ষবিন্দু আছে সেই তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে তুমি বরকেন্দ্রে কী পাবা, ভুজ পাবা। ঠিক একইভাবে ধরো তো আমরা খুঁটিটা বের করতে, খুঁটি কেমনে বের করবা, দেখো খুঁটিটা কীভাবে বের করবা, ঠিক সেম অনুপাতের যোগফল। তাহলে অনুপাত কত, 2 + 1, 2 ইন্টু কুড়ি বের করলে কুড়ির হিসাব ধরো A2 এর বিপরীত বিন্দুর কুড়ি নিবা, বলো A2 এর এই অনুপাতে বিপরীত বিন্দুর কুড়ি, এটার বিপরীত বিন্দু কোনটা, এটা না, এটার কুড়ি কত বলো, এটার কুড়ি হচ্ছে y2 y3 ডিভাইড বাই 2 প্লাস 1 ইন্টু তার বিপরীত বিন্দুর কুড়ি, বলো এটার বিপরীত বিন্দুর কুড়ি কত, y1। এখানেও দেখো একই, দেখো এই যে এই 2 কাটা যায়, তাহলে গুণ হলে কত হবে এখানে y1 y2 প্লাস y3 ডিভাইড বাই 2 আর 1 যোগ করলে কত, 3। তাহলে এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে y এর মান। তাহলে তোমাকে যদি একটা বলে বরকেন্দ্রের স্থানাঙ্ক বের করো, তাহলে বরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করলাম, সেটা হচ্ছে কি কোনো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি বলে দেয়, তাহলে তুমি ত্রিভুজের ভরকেন্দ্র কেমনে বের করবা, ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু আছে সেই তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে ভরকেন্দ্রের ভুজ পাবা। আর কুড়ি বের করলে ত্রিভুজের কীভাবে করবা, দেখো এই যে এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর কুটিগুলোকে যোগ করবা, সেই কুটিগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করলে বরকেন্দ্রের কুটি মান পাবা। তাহলে বরকেন্দ্রের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। আমি বরকেন্দ্র যা যা আছে সবগুলো কনসেপ্ট এখানে পড়াইছি। তাহলে বরকেন্দ্র কি, ত্রিভুজের তিনটা মধ্যমাত্রায় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে বরকেন্দ্র, এটা একটা ইনফরমেশন। 2 নাম্বার ইনফরমেশন হচ্ছে বরকেন্দ্র যে কোনো মধ্যমাকে কত অনুপাতে ভাগ করে, 2:1, ঠিক আছে, ওকে। এরপর বরকেন্দ্রের স্থানাঙ্ক কেমনে বের করবা, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে বরকেন্দ্রের ভুজ পাবা, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর খুঁটিগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে বরকেন্দ্রের কুটি পাবা, ঠিক আছে। তো বরকেন্দ্রের এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো ভাইয়া, তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা বলো, এইটুকু বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, তো এইটুকু তোমরা একটু তুলে নাও অথবা স্ক্রিনশট রাখতে পারো, ওকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা কিছু মেতে যাই। যেমন দেখো এই যে আমাদেরকে বলছে একটা ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এবং বরকেন্দ্র দেওয়া আছে 6,4, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা লিখবো কি, আমরা চাইলে চিত্রটা, তুমি চাইলে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারো। ধরো ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ অঙ্কন যদি করি, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ যার এর মান হচ্ছে দেওয়া আছে, দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2,7, আর একটা মনে করো বি যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত 6,1। একটু বুঝো, ত্রিভুজের একটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে তোমার 2,7 আর এটা হচ্ছে কত 6,1। আচ্ছা, বরকেন্দ্র দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এই হচ্ছে বরকেন্দ্র, তাহলে বরকেন্দ্র হচ্ছে এই জায়গা থাকবে, ঠিক আছে, এই জায়গায়, এই যে এটা হচ্ছে বরকেন্দ্র। এই বরকেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে বলো তো ভাইয়া, 6,4। আচ্ছা, এখন হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা এটার স্থানাঙ্ক ধরে নিব x, y, ঠিক আছে। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মনে করি লিখবা, মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক কত x, y, ঠিক আছে না। এখন সেই x, y এর মান কেমনে বের করবো, দেখো আমরা জানি ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে ভাই বুঝো বরকেন্দ্রের স্থানাঙ্ক বলো, বরকেন্দ্রের ভুজের মান কেমনে বের করবে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর ভুজকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে, বলো ত্রিভুজের ওইটার শীর্ষবিন্দু ভুজ কত 2, এটার ভুজ কত 6, এটার ভুজ কত x ডিভাইড বাই 3। এটা হচ্ছে ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক। কোটি কিভাবে বের করবা, তিনটা প্রান্তের কোটির যোগফল, তাহলে 7, 1, y, এটা হচ্ছে ত্রিভুজের বরকেন্দ্রের খুঁটি। এবার দেখো তো প্রশ্ন মতে এই ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক কি দেওয়া আছে না, ভুজের মান কত দেওয়া আছে 6, তাহলে এটা সমান লিখবা, তাহলে এটা কত, আমি যদি বলি এটা হচ্ছে 8 প্লাস x ডিভাইড বাই 3, এটা হচ্ছে বরকেন্দ্রের ভুজের স্থানাঙ্ক, সেটা কত দেওয়া আছে 6। তাহলে x এর মান কত আসে দেখো, এখান থেকে দেখো
এখানে 318, তাহলে 18 থেকে তুমি যদি -8 করো তাহলে কত পাবা 10। আচ্ছা, তারপর কুটি কেমনে বের করবো দেখো প্রশ্ন মতে, এই যে এটা 8 + y / 3, বলো এই বর্গকেন্দ্রের কুটির মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে না, তাহলে 4, তাহলে y = কত বলো তো? এই যে 3 4 কত 12, 12 থেকে 8 বিয়োগ করলে কত 4। সুতরাং এই তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হচ্ছে 10,4। এটা হচ্ছে আনসার। দেখো সহজ না ম্যাথগুলো? সো এই ম্যাথগুলো খুবই সহজ, আশা করি তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা ওকে, আমরা এবার একেবারে শেষের দিকে চলে আসছি। তো আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের বই অনেক আছে, ঠিক আছে? সো এই টাইপের যতগুলো ম্যাথ আছে আমি একটা করে দিচ্ছি, একই টাইপের তো আর বারবার গুলো করে দেওয়া লাগবে না, ঠিক আছে? সো একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা যে রাইটারে বই ফলো করো ওইখান থেকে সলভ করবা, ঠিক আছে? সো ওকে, এটা দেখো, এটাও বোর্ডে আসছে। এটা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত দেওয়া আছে, ত্রিভুজটির বর্গকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করলে দেখাও যে এটা। আচ্ছা, তো দেখি আমরা একটু এটা কি কি দেওয়া আছে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু মনে করো ধরতেছি এ, তার স্থানাঙ্ক দেওয়া আছে বলো এ t1 স্কয়ার, 2a t1, আরেকটা হচ্ছে বি বিন্দু দেওয়া আছে, ধরো বি বিন্দু, আরেকটা স্থানাঙ্ক বি, সেটা দেওয়া আছে এ t2 স্কয়ার, 2a t2, তারপর আরেকটা দেওয়া আছে সি বিন্দুর স্থানাঙ্ক, সেটা কত দেওয়া আছে এ t3 স্কয়ার, 2a t3। তাহলে এবার আসো, এটা হচ্ছে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, তাই না? এবার আমাদেরকে যদি ত্রিভুজের বর্গকেন্দ্র কোন অক্ষের উপর অবস্থান করে, এক্স অক্ষের উপর, যেহেতু বর্গকেন্দ্র রিলেটেড ম্যাথ দিছে, তো আমরা যেটা সর্বপ্রথম কাজ ত্রিভুজের বর্গকেন্দ্র বের করবো। তাহলে আসো ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে লিখো বর্গকেন্দ্রের স্থানাঙ্ক, বর্গকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, বর্গকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে করবো দেখো, স্থানাঙ্ক মনে আছে ত্রিভুজের, বলতো 3টা শীর্ষবিন্দুর বুজকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে বর্গকেন্দ্রের বুজের মান পাবা। তো বলো এটা কত, এ t1 স্কয়ার প্লাস এ t2 স্কয়ার প্লাস এ t3 স্কয়ার ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে বর্গকেন্দ্রের বুজ। কুটি কত? 3টা শীর্ষবিন্দুর কুটি যোগ করবা, তাহলে কত 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ডিভাইড বাই 3, ঠিক আছে না? ওকে, এবার আসো, এখন শর্ত কি দিছে ভাই বুঝো, যদি ত্রিভুজটির বর্গকেন্দ্র কোন অক্ষের উপর অবস্থান করে, এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে দেখো ত্রিভুজের বর্গকেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে বলো তো এক্স অক্ষের উপর অবস্থান করলে তার কিসের মান শূন্য হয়? কুটির মান শূন্য হয়। আর যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে ভুজের মান শূন্য। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের বর্গকেন্দ্র। যেহেতু এই যে লিখবা, যেহেতু আমি লিখলাম না, তোমরা একটু লিখবে এটা, যেহেতু ত্রিভুজের বর্গকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, তাই বর্গকেন্দ্রের কুটির মান হবে শূন্য। এই লিখে দিবা কুটির মান হচ্ছে শূন্য। আর যদি বলতো ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে ভুজের মান শূন্য। এবার বলো প্রশ্ন মতে এই ত্রিভুজের কুটির মান কত দেওয়া আছে বলো, 2a t1, তারপর 2a t2, 2a t3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে বলো ত্রিভুজের বর্গকেন্দ্রের কুটি না, প্রশ্ন মতে সেই কুটির মান কত হবে? 0। কেন 0 হচ্ছে? কারণ বর্গকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান বলে। এবার আড়াআড়ি গুণ করলে দেখো এখান থেকে 2a যদি কমন নাও তাহলে এখানে কত থাকবে, t1 t2 t3 ইকুয়াল টু 0। এই 2 এটা পাশে বার করে দিলে 0, তাহলে এখানে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0, ঠিক আছে? সো পরের নেম লিখবো t1 t2 t3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে প্রমাণিত, ঠিক আছে? সো এই বর্গকেন্দ্র রিলেটেড ম্যাথ দিলে আশা করি তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে আসো এই অধ্যায়ের একেবারে লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ হচ্ছে এই যেটা। ওকে, এটা আমাদের শেষ ম্যাথ। এখানে এ বি সি শীর্ষবিন্দু দেওয়া আছে, একটি ত্রিভুজের বর্গকেন্দ্র জি। আচ্ছা, ডি হচ্ছে এর মধ্যবিন্দু হলে দেখাও যে জি বিন্দুটি এ ডি রেখাংশকে কত অনুপাতে, 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, অনুপাতের ম্যাথ, ঠিক আছে? সো আমরা একটা চিত্র আঁকি, দেখো এ বিন্দু, এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে 3,5, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2,1,
আর সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 6,3। এটা হচ্ছে এ বি সি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এবার আমাদেরকে কি দেওয়া আছে, এই ত্রিভুজের বরকেন্দ্র জি দেওয়া আছে, ঠিক আছে। সো জিটা আমরা বের করতে পারবো, এই জি, আচ্ছা ডিসি, ডি হচ্ছে বিসি এর কি বিন্দু, মধ্যবিন্দু। তাহলে আমাদের দেখাইতে হবে জি বিন্দুটি এডি রেখাংশকে কত অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। ওই যে অনুপাত নির্ণয় সংক্রান্ত ম্যাথ দেখাইছিলাম না, ওই অনুপাতের কনসেপ্টটা দিয়ে এটা সমাধান করতে পারবা। তাহলে আসো আমরা একটু এটা একটু আচ্ছা আমরা তাহলে এবার ওই যে আমরা একটু লিখি, মনে করো এই যে এটা তোমাদের মধ্যমা, সরি এই যে এটা ধরো এই হচ্ছে ডি বিন্দু। তাহলে এই যে এবার দেখো ভাইয়া, এই যে ডি বিন্দু বলছে, বলো এই ডিটা কি বলছে বলো তো, এই ডি দেখো তো, এই যে লাইন, এই লাইনটা দেখো তো একটু ভাইয়া, এই ডিটা কি বলছে, এই যে ডি হচ্ছে কার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে বলো ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দুই প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 2। তো এখানে বুঝ কত 2, এখানে বুঝ কত 6, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। আচ্ছা কুড়ি কত, দুই প্রান্তের কুড়ির যোগফল এখানে 1, এখানে 3, যোগ করলে কত 4, 4 কে 2 দ্বারা ভাগ করবা 2। তাহলে এই হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, সেটা 4,2। এবার আসো আমাদের কি দেখাইতে হবে, এই যে জি বিন্দু একটা আছে, সেই জি বিন্দুটা, এই যে জি বিন্দুটা এই এডি রেখাকে কত অনুপাতে ভাগ করে 2:1 অনুপাতে ভাগ করে। এই যে এইটুকুর অনুপাত আমাদেরকে 2 দেখাইতে হবে, আর এইটুকুর অনুপাত আমাদেরকে 1 দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে কি করব, মনে করি ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটি এডি রেখাকে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, এটা ধরবা, ধরে এখান থেকে কের মান বের করবা, ঠিক আছে। কিন্তু তোমাকে অনুপাত বের করতে হলে আমাকে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক জানা লাগে, তাহলে আমাদেরকেও তো জি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। আমরা কি এটা বের করতে পারবো, কারণ জি বিন্দুটা কার, এ বি সি এর মধ্যবিন্দু না। তাহলে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক একটু বের করে নিই। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, জি বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো এটা তোমাদেরকে পড়াইছিলাম, ত্রিভুজের 3টা বিন্দুর বুজকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে তুমি কি পাবা, ওই বরকেন্দ্রের বুজের মান পাবো। তো আমি একটু সরাসরি করে দিচ্ছি, বলো এখানে বুঝ কত 3, তাহলে 3 + 2 প্লাস এখানে কত 6 ডিভাইড বাই 3, কমা 20 কেমনে বের করবা, 3 প্রান্তের 20 যোগ করতে 5, 1, 3 ডিভাইড বাই 3। তাহলে কত আসে একটু দেখি, দেখো এটার মান আসতেছে তোমার 3 আর 2 হচ্ছে কত 5, 5 আর 6 11, তাহলে 11/3। আচ্ছা তারপর এটা দেখো 5 আর 1 হচ্ছে 6, 6 আর 3 9, 9 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে এখানে তুমি পাবা 3। তাহলে এই হচ্ছে বরকেন্দ্রের এটা হচ্ছে ভুজের মান, এটা কার মান, কুটির মান, ঠিক আছে। তো এখন আসো তাহলে আমরা এখানে জি এর স্থানাঙ্ক লিখে নিই। তাহলে জি এর স্থানাঙ্ক আমরা ধরে নিব হচ্ছে, আচ্ছা যাই হোক আমরা এখানে মনে রাখবো, এখানে একটু লিখে রাখি, জি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাইছিলাম, বুঝ পাইছি 11/3 আর কুটি পাইছি কত 3, ঠিক আছে। এবার আসো তাহলে আমরা কি লিখবো, মনে করি এডি রেখাকে, এডির অনুপাত বের করতে বলে কি বলছিলাম, k:1 ধরে নিবা। মনে করি এডি রেখাকে জি বিন্দুটি কত অনুপাতে ভাগ করে, k:1 অনুপাতে, এটা ধরে নিবা 1 অনুপাতে বিভক্ত করে, এটা ধরে নিবা, ঠিক আছে। এবার এখান থেকে কের মান বের করবা কিভাবে, এই অনুপাত ধরে তুমি জি বিন্দুর স্থানাঙ্ক বের করবা কিভাবে বলো। আমরা জি বিন্দুর এই যে স্থানাঙ্ক কেমনে বের করবো মনে আছে, অনুপাত দেওয়া থাকলে স্থানাঙ্ক বের করার সূত্র জানি, নিচে অনুপাতের যোগফল কে, এটার সাথে যাবে, এই যে এটা হচ্ছে কে আর হচ্ছে 1, তাহলে এটার সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, বলো বিপরীত বিন্দুর বুঝ কত 4, তাহলে কে ইন্টু 4 প্লাস 1 ইন্টু এটা বিপরীত বিন্দুর কত 3, 1 ইন্টু 3, কমা কুটি কেমনে বের করবা, অনুপাতের যোগফল কে, এটার বিপরীত কোটি কত 2 প্লাস 1, এটার বিপরীত কোটি কত 5। তাহলে দেখো আমাদের অঙ্ক শেষ। এই তাহলে এখানে কত আসতেছে 4k প্লাস 3k প্লাস 1, এখানে আসতেছে 2k প্লাস 5k প্লাস 1। এবার এখান থেকে কেমন মান বের করো কিভাবে, এটা বরকেন্দ্রে, দেখো এটা বরকেন্দ্রের বুজের মান, বুজের স্থানাঙ্ক, এটা কুটির স্থানাঙ্ক। দেখো বুজের স্থানাঙ্ক কুটির স্থানাঙ্ক অলরেডি আমরা বের করছি কত 11/3 আর কুটি কত 3। তাহলে এই যে এই বরকেন্দ্র আর এই বরকেন্দ্র দুইটা কি সেম বরকেন্দ্র, তাহলে দুইটা সেম বরকেন্দ্রের স্থানাঙ্ক সেম হবে। তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা সমান ধরে কের মান বের করতে পারবা। ধরো আমি কুটির মান, এই যে কুটির মান, তাহলে প্রশ্ন মতো আমি কুটি কত বলো এখানে 2k প্লাস 5 ডিভাইড বাই k প্লাস 1, সেই কুটির মান কত দেওয়া, কত বের করছি 3 না,
এবার আসো এখান থেকে যদি করো তাহলে 2k প্লাস 5 3k প্লাস 3, তাহলে এখান থেকে হিসাব নিকাশ করো। তাহলে দেখো আমি যদি 2k কে এই পাশে নিয়ে যাই তাহলে এখানে কত বলো 3k, আচ্ছা একটু সহজ করে বলি এ 5 এ পাশে আনো তাহলে 2 5 3টা পাশে আনলে -3 তাহলে 2 থাকবে। এবার 3k তো কেটাও পাশে নিয়ে যাও তাহলে কত k, তাই না? তাহলে কে এর মান কত আসছে বলো, কে এর মান কত আসছে 2, তাহলে কে এর মান যদি 2 আসে তাহলে নিচে মনে হরে কত আছে 1 আছে না, তাহলে কে এর মান 2 আসে মানে কি কত মধ্যে ভাগ করে 2:1 অনুপাতে। দেখো এই যে 2:1 অনুপাতে ভাগ করে সেটা আমাদেরকে দেখাইতে বলছে, সো আমরা দেখাইছি, ঠিক আছে। তো এর মধ্য দিয়ে আমাদের সরলরেখার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। আমরা ইতিমধ্যে 2টা অধ্যায় কমপ্লিট করছি। সো তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে পড়বা এবং সাথে সাথে তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু নিজে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।